ঘোল যখন সোকিউংয়ের বাড়িতে ছিল তখন ঘোল তার ছোটোবেলার ফটো দেখেছিল। সোকিউং তাকে নিজে বলেছিল। তাই ঘোল যখন ফিউচার থেকে পাস্টে গেল তখন সে সোকিউংকে দেখেই চিনে গেছে। কিন্তু ওইদিকে সোকিউং তো তাকে চিনতে পারছিল না। সে সোকিউংয়ের হাত ধরে তাকে বলে যে কাকি, আপনার কি কিছুই মনে নেই আমার কথা? তখন সোকিউং খুব রেগে যায়। সোকিউং বলে, তুমি আমাকে কাকি বলছো কেন? তখন ঘোল বোঝানোর চেষ্টা করে, আমি তো ফিউচার থেকে এসেছি। কিন্তু ওইদিকে সোকিউং কিছু বুঝতে পারে না। ও বলে যে আমি আপনার বাবার কাছে আগে গান শিখতাম, আপনার মনে নেই? তখন সোকিউং খুবই রেগে যায়। সোকিউং বলে, তুমি এখন আমার বাবাকে মাঝখানে কেন টানছো? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি সোকিউংকে দত্তক নেওয়া হয়েছিল ছোটোবেলায়। সোকিউংয়ের যে সৎমা ছিল, মানে যে সোকিউংকে দত্তক নিয়েছিল, সেই মায়ের ছোটোবেলায় একটা বাচ্চা মরে যায়। তো সেই জন্য সেই বাচ্চার দুঃখ ভোলানোর জন্য সোকিউংকে আনা হয়। আর সোকিউং অনেক চেষ্টা করে তার মায়ের মন থেকে সে আগের বাচ্চাকে মুছে ফেলার। সেই জন্য সে চেলো শেখাও শুরু করে যাতে তার মা তার দিকে তাকায়। সেই জন্য বলা যায় সোকিউংয়ের জীবন খুবই চাপের ছিল এবং খুবই দুঃখের ছিল। ওইদিকে সোকিউংয়ের বাবা, নিজস্ব বাবা যে তাকে দত্তকে দিয়েছে, সেও তার সাথে দেখা করতে আসতো বিভিন্নভাবে এবং লুকিয়ে চুরিয়ে আসতো, এবং সোকিউং সেটা জেনে যাওয়ার পরে সেটা পছন্দও করতো না। সেই জন্য সোকিউং তার বাবার কথা পছন্দ করতো না তুলতে। ওইদিকে লি চ্যান আর আমাদের চংহা ওর একটা স্টোর রুমে ছিল। লি চ্যান বলে, তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। অ্যাকচুয়ালি চংহাকে কয়েকটা মেয়ে মারধর করে সেই স্টোর রুমে রেখে দেয়। ওইদিকে যেই মেয়েগুলো চংহাকে মারধর করে স্টোর রুমে রাখে, তারা জেনে যায় যে একজন স্টোর রুম খুলতে যাচ্ছে। তখন সে সেই স্টোর রুমকে খোলার আগেই, মানে তারা দুইজন সেই লোকটার কাছে চলে আসে। সেই লোকটা ছিল তাদের পিটি টিচার এবং বলে যে প্লিজ স্যার, স্টোর রুম খুলবেন না, আমরা কিছু করিনি। কিন্তু পিটি টিচার তো লি চ্যানকে মারবে বলে স্টোর রুম খুলতোই। যখন সে স্টোর রুম খুলে দেখে লি চ্যান এবং চংহা দুজনেই আগে থেকে বেরিয়ে গেছে। ওইদিকে এই দেখে অন্যরা খুবই স্বস্তি পায়, কারণ কি তাদের কুকীর্তি ধরা পড়েনি। কিন্তু লি চ্যানের টিচার খুব রেগে যায়। ওইদিকে আমরা দেখি চংহাকে নিয়ে লি চ্যান দৌড়াচ্ছে। লি চ্যানকে দেখতে এত সুন্দর লাগছিল, আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি। যাই হোক, চংহাও সেই সময় লি চ্যানের প্রেমে পড়ে যায়। আমরা দুজনেই লি চ্যানের প্রেমে একবারে পড়ি। তো লি চ্যান এত সুন্দর করে চংহাকে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল লি চ্যান চংহাকে তার জীবনের সব দুঃখ থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়টায় চংহা লি চ্যানকে হাঁ করে দেখতে থাকে। চংহার মনে হয় লি চ্যানের সাথে থাকলেই যেন তার জীবন সবসময় সুন্দর হবে। তো যখন ওরা দৌড়ানো থেকে থামায়, তখন লি চ্যান তাকে বলে যে চংহা, আমি জানি তোমার জীবনে কোনো প্রবলেম আছে, কিন্তু তোমার জীবনে যাই প্রবলেম থাকুক না কেন, তুমি আমাকে বলতে পারো। একটা ব্যাপার এখানে হচ্ছে এই যে লি চ্যান জানতো না যে চংহা বলতেও পায় না, শুনতেও পায় না। চংহা লি চ্যান কী বলছে তা বুঝতে না পারলেও তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে লি চ্যান তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার জীবনে কোনো প্রবলেম আসে তুমি প্লিজ আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এরপরে সে চলে যায় অন্য জায়গায়, ঘোল এবং সোকিউংয়ের কাছে। তখন সোকিউং বলে, লি চ্যান তুমি এসব কী শুরু করেছো? আর ওইদিকে ঘোলও বলে, লি চ্যান এসব কী চলছে? সোকিউংয়ের মনে হয় যে ফিউচার থেকে আসার কথা যা ঘোল বলছে সবই মিথ্যা বলছে। এই জন্য সোকিউং সেখান থেকে চলেও যায় রাগ করে। ওইদিকে আমরা দেখি সোকিউং যখন বাড়ি যায় তখন তার মা তাকে বলে যে তারা সবাই আমেরিকায় শিফট হচ্ছে। তার মা খুবই হেসে খেলে কথাটা বলে। তার মা বলে, ওখানে গেলে তোমার চেলোর ক্লাসও খুবই ভালো করে চলবে এবং আমরাও খুবই ভালো করে আরও লাইফটাকে এনজয় করতে পারবো। ওইদিকে যখন লি চ্যান তার বাড়িতে দেখা করতে আসে তখন সোকিউং তার সাথে রেগে রেগে কথা বলে। সোকিউং বলে যে লি চ্যান, তুমি যেটা করেছো সেটা একদমই ফানি ছিল না। আমার বাবার ব্যাপারে তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? তখন লি চ্যান বোঝানোর চেষ্টা করে যে ঘোল যাই বলেছে তাতে ওর কোনো দোষ ছিল না। সোকিউংয়ের বাড়ি থেকে বেরোনোর সময় সে দেখে যে ঘোল তাকে এখনও ফলো করে যাচ্ছে। সেই জন্য সে ঘোলকে মারবে নাকি কী করবে বুঝতে না পেরে তার কলার চেপে ধরে। ওইদিকে ঘোল লি চ্যানকে ফলো করতে করতে তার বাড়ি অবধি চলে আসে। তখন সে দেখতে পারে বাড়িতে একটা আলাদাই কাণ্ড চলছে। অ্যাকচুয়ালি লি চ্যানের রেজাল্ট তার দিদা পেয়ে গেছিলো এবং সেই রেজাল্টটাকে তার দিদা সবার সামনে দেখাচ্ছে এবং বলছে, লি চ্যান তোমাকে আমি মেরেই ফেলবো, তোমার মতো একটা ছেলে, তুমি পড়াশোনা করো না, কিছু করো না, তোমার টিচারও তো তোমাকে পড়াতে আসে না। তখন লি চ্যান বলে যে ঘোলই আমার আসল টিচার, এবং এই বলে তার একটা খেলা খেলতে শুরু করে। তো ঘোল ভাবে যে হ্যাঁ, এইভাবে যদি সে লি চ্যানের কাছে থাকতে পারে তাহলে তাই ঠিক। তো ঘোলও বলে সেই ওর টিচার। দিদা এগুলো মানতে চায় না, সেজন্য দিদা একটা মোটা অঙ্কের বই দিয়ে বলে যে ঘোল যদি এই অঙ্কের প্রবলেমগুলো সলভ করতে পারে তাহলেই সে মেনে যাবে যে ঘোল একজন সত্যিকারের টিচার। ঘোল সেইগুলো সলভও করে দেয়, কারণ কি ঘোল একজন ভালো স্টুডেন্ট ছিল। তো দিদা সেগুলো দেখে তার কাছে ক্ষমা চেয়ে বলে, প্লিজ আমার লি চ্যানকে একটা মানুষের মতো মানুষ করে তোলো। রাতে আমাদের ঘোল ভাবতে থাকে যে তার বাবাকে যখন ছোটোবেলায় সে জিজ্ঞাসা করেছিল তার বাবার কাঁধের কাছে ওই
দাগটা কিসের, তখন তার বাবা বলেছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ঘোল ভাবতে থাকে এই অ্যাক্সিডেন্টটাকে তার থামাতে হবে এই পাস্টে এসে। ওইদিকে আমাদের চংহাকে সোকিউং বলছে যে সে তাড়াতাড়ি আমেরিকাতে চলে যাবে, সেই জন্য সে যেন শেষবারের মতো চংহার সাথে একটা ফেস্টিভ্যালে মানে একটা শোতে যেতে পারে যেখানে অনেক সুন্দর গান বাজবে। ওইদিকে আমাদের ঘোল চলে যায় লিচানের স্কুলের দিকে। তখন সে স্কুলে গিয়ে যখন ক্লাব রুমটাকে দেখে, তখন সে ক্লাব রুমে দেখে আরও একটা লোক বসে আছে, কিন্তু তাতে তার যায় আসে না। সে মনের খুশিতে গিটার বাজায় এবং গিটার বাজিয়ে সেখান থেকে বেরিয়েও যায়। এবং তার গিটারের শব্দ শুনে ততক্ষণে চলে আসে লিচান এবং মাজু। এসে দেখে সেই রুমে কেউ নেই ওই লোকটা ছাড়া। তো তারা সেই গিটার আর্টিস্টকে খুঁজতে যায়, কারণ কি তাদের ব্যান্ডে একটা গিটারিস্টের দরকার ছিল। তারা খুঁজতে 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 দেখে যে তাদের সামনে চলে আসে ঘোল, এবং লিচান তো ঘোলের কোলেই উঠে যায়। লিচান তাকে বলে যে তুমি এখানে কি করছো। তখন সে সেখানে কি করবে বুঝতে না পেরে, মানে ব্যাপারটাই খুব এম্বারাসিং ছিল। লিচান ঘোলের কোল থেকে নেমে যখন স্কুল থেকে বেরোতে চায়, তখন আমাদের ঘোল সেখান থেকে ওকে টানতে টানতে নিয়ে যায়। ওইদিকে আমরা দেখি যেই মেয়েটাকে লিচান বাঁচিয়েছিল সেই মেয়েটা অন্য কেউ না, সেই মেয়েটা চংহা। এবং এখান থেকেই বলা যেতে পারে আমাদের চংহা লিচানের প্রেমে পড়ে গেছিলো। পরের এপিসোডে কী হয়েছে তা আমরা কালকে জানবো।